বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এতে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবারদের ব্যাপক দাপট, তাদের একটা অলিখিত নিয়ন্ত্রণ আমরা দেখতে পাই। নাদিয়া ইসলাম, আপনিও এমনটা মনে করেন কিনা? 100%। আমরা যদি ভাসুরের নাম মুখে নেই সেক্ষেত্রে 3 জন স্পেসিফিক্যালি, আর ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এরা যেরকম আছেন আমাদের সাথে অনলাইনে, ইউটিউবে আরো বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট আছেন যারা দৃশ্যত মনে হচ্ছে সরকারটা তারা চালাচ্ছেন, তাদের নির্দেশে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলো হচ্ছে, তারা ঠিক করে দিচ্ছেন উপদেষ্টাকে থাকবে, উপদেষ্টাকে থাকবে না, এই উপদেষ্টাকে রাখা হলে তারা মনে করছেন যে তারা সরকারের এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছেন, অথবা অমুক উপদেষ্টাকে রাখা হলে তাদের সাথে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে। অর্থাৎ আমরা সরকারে না থেকে এক ধরনের প্রেশার গ্রুপ, তো প্রেশার গ্রুপ সব জায়গাতেই থাকে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই থাকে, এবং প্রেশার গ্রুপ থাকা অন্যায় কোনো কিছু না, কিন্তু প্রেশার গ্রুপ যদি সরাসরি বলা শুরু করে যে আমি ঠিক করে দেব, বা আমি যাকে মনে করছি যে এই লোকটা আমার দেশের জন্য সঠিক বা সঠিক না, সে সরকারের উপদেষ্টা হিসেবে থাকবে বা এই মন্ত্রণালয়ে থাকবে, আর এই লোকটা থাকবে না, তো এইটা তো এক ধরনের অগণতান্ত্রিক একটা প্রসেস, এবং টু সাম এক্সটেন্ট এটা একটা ফ্যাসিস্ট প্রসেস। আমি ঠিক করে দিচ্ছি, একদম কমপ্লিট একনায়কতান্ত্রিক একটা জায়গা, যে এই লোকটা ভারতের দালাল, এই লোকটা আওয়ামী লীগের সঙ্গে ছিল, এই লোকটা ধরেন একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নটা তাদের ন্যারেটিভের সঙ্গে যাচ্ছে না, সো এখন এই লোককে বাতিল করতে হবে। তো এই যে মব লিঞ্চ করার যে একটা প্রক্রিয়া আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, এটা মূলত নিয়ন্ত্রণ করছে আমাদের কয়েকজন ইউটিউবার, এবং যাদের ম্যাসিভ ফলোয়ার বেস, ম্যাসিভ বলতে বাংলাদেশের হয়তো সেলিব্রিটি যারা ফিল্মের স্টার আছেন তাদেরও হয়তো এতখানি ফলোয়ার বেস নাই যাদের এই লেভেলের অ্যাক্টিভ ফলোয়ার বেস আছে। তো অফকোর্স 100% বাংলাদেশের রাষ্ট্র এখন এই ইউটিউবারদের কথাই চলছে বলে আমি 100% মনে করি। শাহেদ আলম কি একই মত মনে করেন কিনা? এবং আপনাকেও এই যেই 3 জনের কথা বলা হচ্ছে তাদেরকেও আপনাদের সঙ্গে মানে আপনার সঙ্গে অনেক ঘনিষ্ঠ আমরা দেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি তাদের সঙ্গে কিছুটা দূরত্ব। আপনাকে বিষয়টি কি? প্রথম কথা হলো যে আমি নাদিয়ার কথা শুনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং এটা আমার খুব বেশি এখানে বলা উচিত হবে কিনা বুঝছি না, বাট যেটা বলা দরকার যে নাদিয়ার সাথে নাদিয়া যেমন বলছেন যে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ করছে, এটা একদিক দিয়ে ঠিক। আমি 3 দিন আগে একটি আলোচনা করেছিলাম যে দেশ চলছে ফেসবুক সংসদে, অর্থাৎ আমরা দেখছি যে এই রাষ্ট্র শেখ হাসিনা, যে কারণে শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করেছি আমরা বছরের পর বছর, যে রাষ্ট্র যেন ফ্যাসিস্ট না হয়, রাষ্ট্রের জন্য আইনের শাসন থাকে, রাষ্ট্র যেন একটা মৌল নীতির উপর চলে, সেইটা চলছে না। একটা ছোট্ট উদাহরণ নুসরাত ফারিয়ার ঘটনাকেই কেন্দ্র করে আমি লিখেছিলাম যে নুসরাত ফারিয়া এমন কি অপরাধ করেছে যে আদালত ভাবছে যে তাকে জেলে থাকতে হবে, কিন্তু যখনই সোশ্যাল মিডিয়ার হাউকাউ শুরু হলো এবং সংস্কৃতি উপদেষ্টা নিজে লিখলেন, ছাত্র সমন্বয়কদের কেউ কেউ লিখলেন যে এটা ডাইভার্সনের চেষ্টা, তখন পরের দিনই আবার আদালত তাকে জামিন দিয়ে দিল। তো আমরা তো এই আদালত ব্যবস্থা চাই না যেটা সোশ্যাল মিডিয়া কি বলছে এটার উপর ভিত্তি করে ইয়ে করবে। আজকে এটিএম আজহারের যে জামিন হয়েছে, আমি ওয়ান অফ দ্য ভেরি ফিউ যারা শুরু থেকেই বলেছি যে না, বিচারিক হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না। আই স্টিল রিমেম্বার নাদিয়া ইসলাম কত ভাবে হেনস্থার শিকার হয়েছেন শুধুমাত্র বিচার ব্যবস্থাটাকে এই যে বিচারিক হত্যাকাণ্ডে কনভার্ট করার কারণে। শাহবাগের পর থেকে তিনি ওই সময় থেকেই ভোকাল, এবং আওয়ামী লীগ সিপি গ্যাং এর লোকজন কিভাবে তার চরিত্র হরণ করছে এটা তো আমি চাক্ষুষ, তাই না? তো আমিও সেরকম, আমরা বিচারিক হত্যাকাণ্ড কিংবা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ যে করে না এটিএম আজহার সেটা তো বলছি না, যুদ্ধাপরাধ করেছে আলী হাসান মুজাহিদ সত্যি, কিন্তু আমাকে জাস্টিফিকেশনটা এমন ভাবে প্রমাণ করতে হবে যেন এটার ভিতরে কোনো ঝামেলা না থাকে। তো যেই শেখ হাসিনার আদালত ট্রাইব্যুনাল একজনকে ফাঁসি দিয়ে দিল, ইউনুসের ট্রাইব্যুনাল এসে তার যাবজ্জীবন কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইলো না, কিংবা 5 বছরের কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইলো না, বেকসুর খালাস দিয়ে দিতে হবে। তো
হোয়াট ইজ দিস এই ক্যাঙ্গারু আদালতের পরিবর্তন? সেই জায়গাগুলোতে আমরা চেয়েছি কি যে রাষ্ট্র যেন ফাংশন করে রাষ্ট্রের আইন অনুযায়ী। এখন এটা টাফ কাজ, সেটা না হয়ে আমরা দেখছি যে মব কিংবা প্রতিবাদের এগুলো নিয়ন্ত্রণ করছে আদালত ব্যবস্থা এবং সরকারের সিদ্ধান্ত, এবং সব জায়গায় যে করছে তা না। দেখুন, আদালত রায় দিয়েছে খালাস একজনকে, পরের দিন আপনি খালাস দিয়ে ফেলছেন। আদালত রায় দিয়েছে ইশরাককে যে না তুমি মেয়র, তোমার শপথ নিতে বাধা নাই, ওখানে রাষ্ট্রপক্ষ নানান রকম হাইকোর্ট দেখাচ্ছে। তো এগুলো খুবই ট্রিকি এবং এগুলো খুবই অস্বস্তিকর যারা আইনের শাসন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কাজ করে, কথা বলে। এই জায়গায় এই হতাশাটা আছে এবং আমি সেই জায়গায় নাদিয়ার সাথে একমত। আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে আপনাদের সাথে যে আগে একসাথে কাজ করেছিলেন, এখন এই বিভেদ কেন? বিভেদটা আর কিছুই না, সেটা হলো রাষ্ট্রকে আপনি কিভাবে দেখতে চান, একটা ফাংশনাল রাষ্ট্র দেখতে চান না একটা মবের রাষ্ট্র দেখতে চান। বিভেদটা আর কিছু না, একটা আইডিওলজিক বিভেদ, যে আপনি বাংলাদেশ প্রশ্ন, বাংলাদেশের স্থিতিশীলতা, সহাবস্থান, বৈষম্য বিরোধী যে ন্যারেটিভ, ফ্যাসিবাদী চিন্তা ভাবনার বাইরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সবাইকে নিয়ে পথ চলা, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, নারীর অধিকারকে সমুন্নত রাখা, এগুলো হচ্ছে আইডিওলজিক্যাল ফাইট। তো যে জায়গায় আমার ফাইট হচ্ছে যে আমি সাম্যের বাংলাদেশের পক্ষে কথা বলি, আমি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে কথা বলি। অন্যদের ফাইট হচ্ছে যে ঠিক আছে হাসিনা তো গেছে, এখন এই বাংলাদেশে আমরা কেমনে করায়ত্ত করতে পারি, আমাদের মানে মবের রাজত্ব কায়েম করতে পারি, আমরা নারীকে কিভাবে সমাজ থেকে আউট করতে পারি, আমরা 71 কে কিভাবে রিপ্লেস করতে পারি জুলাই দিয়ে। এই জায়গাগুলো আইডিওলজিক্যাল ফাইট, এখানে নেভার কম্প্রোমাইজড। আমি কম্প্রোমাইজড করিনি বলে হয়তো আমি বিরোধের বাইরে চলে এসেছি, যারা কম্প্রোমাইজ করেছে তারা হয়তো একটা নেক্সাস গড়ে উঠেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই নেক্সাস অলরেডি পরাজিত। সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট দিয়ে যে রাষ্ট্র চলে না, সেটার জন্য নির্বাচন কমিশনের সামনে নতুন রাজনৈতিক দল এনসিপির একটা জনসভার চিত্রই এবং আজকে বিএনপি তারুণ্যের জনসভার চিত্র দুটি ভিন্ন। যদি আপনি দেখেন, একটা হুমকি দিচ্ছি, আমি একটা সমাবেশের ঘোষণা দিচ্ছি, আমার লাইক হচ্ছে 2.5 লক্ষ, শেয়ার হচ্ছে 20,000, কিন্তু মাঠে যাচ্ছে 100 জন। এমনকি ধরেন এই যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখার ক্ষমতার জন্য আমি দেখলাম এই সোশ্যাল মিডিয়ার মব মাস্টারদের কেউ শেয়ার দিয়েছে গণভাবে যে না শাহবাগে আমাকে জড়ো হতে হবে, সেখানে লাইক হয়েছে 2.5-3 লাখ করে, মাঠে গেছে 20 জন। আর বিএনপির যারা কথা বলছে হয়তো লাইক হচ্ছে 20 জন, কিন্তু মাঠে যাচ্ছে 2 লক্ষ মানুষ। সো আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া দিয়েই যে সব হবে, এবং আমি বলছি তারা পরাজিত হচ্ছে, যারা এই অশুভ নেক্সাস, যারা মনে করছে যে তাদের নিয়ন্ত্রণে যাবে দেশ কিংবা তারা একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। আই ডোন্ট সি দ্যাট প্রভাব। আপনারা দুজনই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন, দুজনই দারুণ ভাবে সোচ্চার ছিলেন, এবং এখন এই পরিস্থিতিতে দুজনই আসলে যারা এখন নেতৃত্ব দিচ্ছে কিংবা যারা এখন প্রভাবিত বেশি করছে তাদের সঙ্গে আপনাদের ভিন্নতা তৈরি হয়েছে। আপনারা কি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে আপনাদের মতের ফারাক আছে? শাহেদ আলম? 100%। আমার যে মতের ফারাক আছে সেটা আমি 2018 সালেই ক্লিয়ার করেছি একটা জায়গায়, যখন বাংলাদেশে সংখ্যালঘু একটি সম্প্রদায়কে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। সেই সময় আমি আমার অবস্থান ক্লিয়ার করছি যে নো, আই ডোন্ট সি আমার বাংলাদেশকে, আমি সবার বাংলাদেশ দেখতে চাই, এবং সেখানে সন্দেহের বশবর্তী হয়ে কোনো ক্ষুদ্র জাতিসত্তা, ধর্ম, বিশ্বাসের লোকজনকে মার্জিনালাইজ করার পক্ষে আমি না। তো সেই জায়গা থেকেই তো এই ডিফারেন্সটা আমি এস্টাবলিশ করেছি। এমনকি যখন হাসিনা বিরোধী আন্দোলন চলছে, যখন জুলাইয়ের এই রমনা টকবগের সময়, সেই সময়টাও আমাদের যে ইন্টারনাল গ্রুপে আমরা যেসব জায়গায় যোগাযোগ মেনটেন করতাম, বাংলাদেশ অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই বাংলাদেশের তাবৎ পলিসি মেকাররা সেখানে ছিল, এখন যারা রাষ্ট্র চালাচ্ছে, আমি নাম বলি, আসিফ নজরুল থেকে শুরু করে শফিক আলম থেকে শুরু করে হেন কোনো ব্যক্তি নেই, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা, জুলফিকার সায়েদ থেকে শুরু করে আমরা সবাই সিদ্ধান্ত নিতাম এবং কালেকটিভ একটা ফোর্স, আমরা ভয়েস তৈরি করতাম। তখন আমাদের টার্গেট ছিল যে ওকে আমাদের মতভিন্নতা আছে, কিন্তু আসুন আমাদের একসাথে জগদ্দল পাথরটাকে আমরা নামাই, এরপরে আমরা দেখব। সেই সময়ও ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে আমরা একে অপরের সাথে তুমুল বাকচিত করছি। একটা ছোট্ট এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। যেদিন
মনজুর আল মতিন, তরুণ লয়ার, আমার চ্যানেল 24 এর সহকর্মী, তার যে ভূমিকা ওই সময় ব্যাপক প্রশংসিত, যে না সে কিভাবে আদালতে নিজের বুক পেতে দিয়ে সবাইকে রক্ষা করছে এবং যেখানে কেউ কথা বলতে পারছে না শিক্ষার্থীদের পক্ষে, সে দাঁড়িয়ে গেছে যে না এইভাবে এই রাষ্ট্র চলতে পারে না। তারপর তো হিরো হয়ে গেল। পরের দিন দেখলাম তার বাবা জাস্টিস এম এ মতিনকে নিয়ে একটা ভিডিও আসলো যে সে হচ্ছে দালাল, ভারতের দালাল। সেই কেন? কারণ হলো গণতদন্ত কমিশন যে গঠিত হয়েছিল, সেই কমিশন তাকে হেড করে গঠিত হয়েছিল। না এরা তো ভারতের চাটা, এটা সেটা। তো আমি বললাম একজন না, কিন্তু আমি শেষ করি। তা আমি বললাম যে আপনি এরকম একটা সময় মনজুর মতিন আমার মাঠের ফোর্স, আপনি তাকে ডিমোরালাইজ করছেন, এটা তো পেছন থেকে ছুরি মারা। তারপরে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, যে আমি কালকেই মনজুর আল মতিনকে নিয়ে ভিডিও করব, কথা বলবো, সেও রদ্দালাল, হোয়াটএভার এইসব। সো এই বিভেদগুলো আমাদের তখনও ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে এটা পাবলিক হইতে দেই নাই। বাট এখন যখন আমি দেখছি যে এটা তো ব্যক্তিগত কোনো শত্রুতা না, তাই না? আমার সবার আগে দেশ, আমার দেশকে ঠিক রাখতে হবে এবং এই দেশের মালিকানা যারা রাইটিস্টদের হাতে তুলে দিতে চাচ্ছে তাদেরকে ওই জায়গায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। সেই দাঁড়িয়ে যাওয়ার কাজটা যারা করছে তাদের একজন হিসেবেই হয়তো আমি আমার ভূমিকা কিছুটা পালন করেছি। এই আপনার কি মনে হয় ডক্টর আমি নাদিয়া আসতেছি, ডক্টর ইউনূস কি সেই পার্থক্যটা জানতেন, এই ফারাকটা জানতেন, যেখানে বিরাট বড় আইডিওলজিক্যাল ফারাক আছে? ডক্টর ইউনূস কিছুই জানতেন বলে আমার মনে হয় না। হি ইজ জাস্ট দ্য বেনিফিশিয়ারি অফ জুলাই রেভলিউশন। এই জুলাই রেভলিউশন না হলে সে ওই দেশে আসতো না, টোকিও থাকতো, প্যারিসে থাকতো, হোয়াটএভার তা করতো। জুলাইয়ের পরেও এই রাষ্ট্রকে যে কিভাবে উনি চালাবেন এটার কোনো দিক নির্দেশনা ওনার নেই। এটা অনেকটা তাকে জোর করে বসানো হয়েছে এবং বসানোর প্রেক্ষিতে যে আমরা কিছুটা লাভবান হইনি তা না, অবশ্যই হয়েছি। প্রাথমিক ধাক্কাটা রাষ্ট্রকে অন্য জায়গায় অশুভ শক্তি কিংবা ভারতের যে প্রেশার, সেই সব জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স, এই জায়গাগুলোতে আমরা লাভবান হয়েছি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে খুব দর্শন নিয়ে ডক্টর ইউনূস কাজ করছেন এটা তার ছিল না, তার পরিকল্পনার মধ্যে এটা ছিল না। শুনুন আমি স্পষ্ট করে বলি, আমাদের এই যে গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের যে লড়াই, এই লড়াইয়ে কোনোদিন ডক্টর ইউনূস আমাদের সহযোদ্ধা ছিলেন না। উনি সারা জীবন ওনার নিজের সুবিধা দেখেছেন, কোনোদিন আমাদের গণতন্ত্র ভোটাধিকারের পক্ষে একটা কথা গত 17 বছর ওনার বিদেশি বন্ধুদের বলেননি। সুতরাং ডক্টর ইউনূস এটার পার্ট জানতেন কি জানতেন এটা পরের প্রশ্ন, এটা তিনি প্রস্তুতি ছিলেন না এই দায়িত্ব নেওয়ার জন্য।